কোন জিনিসটাকে আপনি জ্ঞান বলে চিহ্নিত করবেন আর কোন জিনিসটা জ্ঞানের মধ্যে পড়বে না, জ্ঞানের সংজ্ঞাটাকে ঠিক করবে। কারণ জ্ঞানের ডেফিনিশনের উপর ডিপেন্ড করবে আপনার এডুকেশন সিস্টেম কেমন হবে। জ্ঞান কি এই জিনিসটা যখন আমরা ডিফাইন করতেছি, যখন আমরা চিন্তা করতেছি, আমরা ইউরোপিয়ানদের যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি। ইউরোপ যেটা ঠিক করে সেটাই জ্ঞান, ইউরোপ যেভাবে ঠিক করে সেটাই জ্ঞান, সেটাই সবাইকে শিখতে হবে, সেটাই সবাইকে মানতে হবে। জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ হয় না। পশ্চিমাদের রাজনৈতিক এজেন্ডা এবং তারা যে জ্ঞান তৈরি করে দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, বিশেষ করে কলোনিয়ালিজমের সাথে এবং এখনকার যে বিশ্ব আমরা সাম্রাজ্যবাদ বলি এটার সাথেও। পশ্চিম যেটা করছে তার ক্ষমতার একটা প্রকল্প ছিল, পুরো বিশ্বকে দখল করবে, সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। সে এই প্রকল্পের সাথে তার জ্ঞান চর্চার যে প্রকল্প সে দুটাকে মিক্স করছে। ইসলাম কোনোদিন সেকুলার ব্যবস্থা মেনে নিবে না, সেকুলার ব্যবস্থা কোনোদিন ইসলামকে মেনে নিবে না। দুইটার মধ্যে সংঘাত অনিবার্য। আমরা সবাই মনে করি যে প্রত্যেকটা মানুষের ন্যূনতম কিছু অধিকার আছে, শুধু মানুষের না, প্রত্যেকটা মাখলুকের আছে হাক্কুল ইবাদ। কিন্তু এই অধিকার কে ঠিক করবে? আল্লাহ ঠিক করবে। কিন্তু তারা কি বলে, তাদের জায়গায় কি অধিকার ঠিক করে? মানুষের খেয়াল খুশি। তাদের অধিকারের আলোচনাটা কি? সমকামিতার অধিকার আছে, লিঙ্গ বদলের অধিকার আছে, আত্মহত্যা করার অধিকার আছে, ইসরায়েলের গণহত্যার অধিকার আছে। আপনার ধর্মের ব্যাপারে সে যেমন বলতে পারে যে এটা তো তোমার বিশ্বাস, আমার বিশ্বাস না, তার অবস্থানের ব্যাপারে আপনি বলতে পারেন এটা তো তোমার মত, এটা তো আমার মত না। আপনার অবস্থান যেমন বায়াসড, তার অবস্থানও আলটিমেটলি বায়াসড। এটা ভুলেও মনে করবেন না যে সেকুলার অবস্থান নিরপেক্ষ অবস্থান। দুনিয়াতে কোনো নিরপেক্ষ অবস্থা হয় না। আচ্ছা, শিক্ষা নিয়ে যেহেতু আলোচনা, শিক্ষা নিয়ে একটা বিখ্যাত উক্তি আছে, নলেজ ইজ পাওয়ার। এই উক্তিটা কার, কেউ জানেন? জ্ঞানী শক্তি, বিখ্যাত উক্তি, ফ্রান্সিস বেকন। আসলে ফ্রান্সিস বেকনের উক্তি। সে হলো 16th সেঞ্চুরি ওই সময়কার একজন ব্রিটিশ ফিলসফার, দার্শনিক এবং স্টেটসম্যান, এবং ইউরোপের যেটাকে সায়েন্টিফিক রেভলিউশন বলা হয় সেটার পেছনে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো এই কথাটা যদিও উনি বলছেন ফ্রান্সিস বেকন, বাট কথাটা তার থাকে নাই। কারণ অনেক কথা থাকে যেটা হয়তো বা একজন বলছেন বা একজন লিখছেন, বাট পরবর্তীতে এই কথাটা সবার হয়ে যায়, গণকথা হয়ে যায়। তো ফ্রান্সিস বেকনের কথাটা এরকম হয়ে গেছে, সবাই এই কথাটা গ্রহণ করছে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, এই কথাটা হয়। এবং এই কথাটার একটা অর্থ আমরা ধরে নিছি। যেমন ধরুন, আপনি যখন চিন্তা করেন নলেজ ইজ পাওয়ার মানে কি, তখন আমরা এটার একটা ফ্রেম আছে আমাদের মাথায়, এটার অর্থটা আসলে কি। যেমন ধরেন, জ্ঞানের আলো মানুষকে আলোকিত করে, জ্ঞান মানুষকে শক্তিশালী করে, শিক্ষা আমাদেরকে শক্তি দেয়, শিক্ষা উন্নয়নের হাতিয়ার, যার যত বেশি জ্ঞান তারা তত বেশি আগায় যাবে, বাঁচতে হলে জানতে হবে। এই টাইপের কিছু কথা কিন্তু আছে জ্ঞানের অর্থ। এটি প্রচলিত অর্থ, এটা আমরা মোটামুটি আমরা যখন মনে করি যে জ্ঞানই শক্তি, তখন আমরা এই অর্থটা বুঝি। কিন্তু এটা আসলে একমাত্র অর্থ না, এই কথাটার আরো গভীর অনেক অর্থ আছে। ওই যে বললাম, এটা গণ হয়ে গেছে, অনেক মানুষ এই কথাটা গ্রহণ করছে, তাই অনেক মানুষ অনেকভাবে এই কথাটার ব্যাখ্যা তৈরি করছে। তো সেই ব্যাখ্যার কিছু ব্যাপার আমাদের চিন্তা করার দরকার। যেমন মনে করেন, আপনি যদি বলেন যে জ্ঞানই হলো শক্তি, তখন প্রশ্ন হবে এই শক্তি অর্জনের উপায় কি? শক্তি অর্জন কে করবে? মনে করেন আমি নিজে অনেক জ্ঞানী হইলাম, কথার কথা, আমি অনেক বই পড়লাম, পরীক্ষা দিলাম, ডিগ্রি হইলো, ঠিক আছে, আমার অনেক জ্ঞান হইলো, আমি শক্তিশালী হচ্ছি। এটা যথেষ্ট কিনা? এটা যথেষ্ট না। আপনার সমাজের মধ্যে জ্ঞান প্রচার করতে হবে, রাইট? তাহলে আপনি শক্তিশালী হতে পারবেন না। সোসাইটির মধ্যে নলেজ লাগবে। আচ্ছা, তো সমাজে জ্ঞান আপনি প্রতিষ্ঠা করবেন, ঠিক আছে, কোন জ্ঞান প্রতিষ্ঠা করবেন? কোন জিনিসটাকে আপনি জ্ঞান বলে চিহ্নিত করবেন আর কোন জিনিসটা জ্ঞানের মধ্যে পড়বে না? জ্ঞানের সংজ্ঞাটাকে ঠিক করবে। জ্ঞানের একটা সীমানা আছে, সেই সীমানাটাকে ঠিক করবে। এই বিষয়টা কিন্তু প্রাসঙ্গিক। এগুলো আমি কেন বলতেছি, কারণ শক্তি নিয়ে কিন্তু সংঘাত হয়। আমরা যখন বলি কোনো কিছু পাওয়ার, পাওয়ার নিয়ে কি হয়? কনফ্লিক্ট হয় না? শক্তি নিয়ে সংঘাত হয়, শক্তির জন্য সংঘাত হয়, হয় না? জ্ঞান নিয়ে কি সংঘাত হয় কিনা? হয়, জ্ঞান নিয়েও সংঘাত হয়। এবং এই লড়াইটা চোখে দেখা যায় না, কিন্তু এই লড়াইটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই লড়াইয়ে যে জিতে তার আসলেই অনেক ক্ষমতা তৈরি হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই। সমাজে মানুষ কি শিখবে এটা যে নিয়ন্ত্রণ করতে পারে, তার হাতে অনেক ক্ষমতা। এবং যখন সে একবার এটা নিয়ন্ত্রণ করতে পারে, সমাজের মানুষ ওই সীমানার ভেতরে, ওই ফ্রেমওয়ার্কের ভেতরেই চিন্তা করে। এটাও একটা বড় পাওয়ার। যাই হোক, ওই পাওয়ারের আলোচনা আমরা যাচ্ছি। এটা আমি কেন বললাম, কারণটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে শিক্ষা ব্যবস্থায় সাম্রাজ্যবাদ। কিন্তু আমি আলাপটা করবো একটু অন্য জায়গা থেকে, সেটা হলো জ্ঞান, শিক্ষা এবং ক্ষমতা,
এটার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি এবং এটা কিভাবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে ফাংশন করে, কাজ করে, এই বিষয়টা নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। এবং এখানে বারবার ওই কথাটা ঘুরে ঘুরে আসবে যে নলেজ ইজ পাওয়ার। ঠিক আছে, বাট একটু তাত্ত্বিক কথা হচ্ছে, আমি আপনাদের জন্য প্রথমে সহজকৃত কথা বলি। আমরা একটা কুইজ করি, শিক্ষা নিয়ে যেহেতু আলোচনা, আমি কিছু কুইজ আপনাদের জিজ্ঞেস করি, আপনারা দেখে পারেন কিনা। মনে করেন, মানে প্র্যাকটিক্যাল একটু আলোচনা থাক শিক্ষার ক্ষেত্রে। ধরেন আমাকে অ্যান্সার দেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতচূড়া এটার নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কখন আবিষ্কার হয়েছে? আচ্ছা, পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করছে? কলম্বাস। কখন? পারেন নাই। আচ্ছা, ভারতে আসা সমুদ্রপথ এটা কি আবিষ্কার করছে? ভাস্কো দা গামা। কখন আবিষ্কার করছে? আচ্ছা, এটা পারছেন না। অস্ট্রেলিয়া কে আবিষ্কার করছে? একজনও নাই? জেমস কুক। আচ্ছা, আপনাদের তো বিসিএস এর প্রসপেক্ট ভালো না তেমন একটা। আচ্ছা, ঠিক আছে। এই যে আমি প্রশ্ন করলাম, আপনারা প্রশ্নের উত্তর দিলেন বা ভাবলেন, পারেন না অনেক উত্তর অবশ্য, কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আবার একটু ভাবেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটা সমস্যা আছে। এই সমস্যাটা আপনারা চিন্তা করেন না। এখানে একটা ফ্রেমিং এর প্রবলেম আছে। আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেমিংটা। এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি যেখানে আপনি ধরে নিচ্ছেন একটা নির্দিষ্ট অংশ, মানে একটা নির্দিষ্ট পক্ষ আছে যারা এই জিনিসপত্রগুলো আবিষ্কার করছে। এটার মধ্যে একটা প্রবলেম আছে। দেখেন, আমি বললাম মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করছে, কখন আবিষ্কার হয়েছে? সরি, হ্যাঁ, আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম যে কখন আবিষ্কার হয়েছে। এটা হলো 1856 সালে। একটা ব্রিটিশ সার্ভেয়ার ছিল, তার নাম হলো অ্যান্ড্রু ওয়াং। সে 1856 সালে সার্ভে করতেছিল ভারত উপমহাদেশ, এবং সে দেখলো যে এটা সবচেয়ে উঁচু পর্বতচূড়া, এবং সে এটার একটা নাম দিল। আচ্ছা, এর আগে এভারেস্ট ছিল না? ওই এলাকার যারা মানুষজন, নেপালের মানুষ, তিব্বতের মানুষ, তারা এভারেস্টকে চিনতো না? তাহলে সে আবিষ্কার করলো কেন? আচ্ছা, এই জিনিসটা দেখেন যে যেহেতু ব্রিটিশরা তখন প্রথম দেখছে, ব্রিটিশরা এর আগে পর্যন্ত দেখেন নাই, ইউরোপিয়ানরা এর আগে পর্যন্ত দেখে নাই, কিন্তু সাধারণ মানুষ তো দেখছে। নেপালের মানুষ দেখছে, তিব্বতের মানুষ দেখছে, উপমহাদেশের মানুষ দেখছে, তারা দেখা এটা আবিষ্কার হয় নাই। ব্রিটিশরা যখন দেখলো তখন এটা আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় দেখেন, এটার নাম দেওয়া হলো মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টকে একটা লোক ছিল, ব্রিটিশ সার্ভেয়ার, সেও সার্ভেয়ার, তার নাম হলো জর্জ এভারেস্ট। এই লোকের নামে মাউন্ট এভারেস্টের নাম দেওয়া হলো, অথচ এই লোক জীবনে এভারেস্ট দেখেই নাই, তার নামে দেওয়া হলো, এবং আজ পর্যন্ত আমরা এই নামটা ব্যবহার করতেছি। অথচ তিব্বতের মানুষরা এবং নেপালের মানুষদের এটার জন্য আলাদা একটা নাম ছিল। নেপালের মানুষদের নামটা ছিল সাগর মাথা, তার একটা নাম হতো সাগর মাথা। তিব্বতেরও একটা নাম আছে, নামটা কঠিন, তাই আমি বলতেছি না, আপনারা খুঁজে নেন। আচ্ছা, তো এতদিন ধরে যারা এখানে হাজার হাজার বছর ধরে আছে, তারা যে নাম দিছে সেই নাম কিন্তু আমরা গ্রহণ করি নাই। নাম গ্রহণ করা হয়েছে কাদের? ব্রিটিশদেরটা। আচ্ছা, এরকম আরো উদাহরণ দেখেন। কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি 1496 সালে? এর আগে আমেরিকা ছিল না? ছিল। লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে, লক্ষ লক্ষ না, মিলিয়ন্স, কোটি কোটি মানুষ ছিল ওখানে। সভ্যতা ছিল, ইনকা সভ্যতা ছিল, আজটেক সভ্যতা ছিল, কোটি কোটি মানুষের সেখানে বসবাস। কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার হয়েছে, এর আগ পর্যন্ত আবিষ্কার ছিল না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা দেখেন, ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করছে। এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল, কেউ দেখে নাই না। এই সমুদ্রপথ আরবরা, পার্সিয়ানরা এবং ভারতীয় মার্চেন্টরা, বণিকরা শত শত বছর বা আরো বেশি ব্যবহার করছে। ভাস্কো দা গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে, কিন্তু আমরা বলতেছি সে এটা আবিষ্কার করছে, সে কিন্তু এটা আবিষ্কার করে নাই। অস্ট্রেলিয়া জেমস কুক আবিষ্কার করছে। আপনারা যারা বিসিএস দিবেন মনে রাখেন 1770 সালে। এটাও কিন্তু আবিষ্কার না, তখনও অলরেডি অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। যেহেতু ইউরোপিয়ানরা প্রথম সেখানে গেল, তাই তখন অস্ট্রেলিয়া আবিষ্কার হলো। ঠিক আছে, অর্থাৎ তারা আসলে কি করছে, তারা প্রথম ইউরোপিয়ান যারা এই কাজটা করছে, কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় কি, তারা মানব জাতির মধ্যে প্রথম যারা এই কাজটা করছে। অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায়। ইউরোপের যেটা অবস্থান, এটা মানব জাতির জন্য অবস্থান। এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম। ঠিক আছে, যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না, যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই, যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই, যদি ইউরোপ যখন কোনো জিনিসকে ইউরোপ জানে, যখন কোনো জিনিসকে ইউরোপ দেখে তখন ওটা জ্ঞান হয়ে ওঠে, তার আগ পর্যন্ত এটা জ্ঞান না। ইউরোপ জানার আগে কোটি কোটি মানুষ জানে, আমেরিকায় কোটি কোটি মানুষ ছিল, ভারতবর্ষে ব্যবসা হয়ে আসছে হাজার হাজার, মানে শত শত হাজার হাজার বছর ব্যবসা হয়ে আসছে, ডাজন্ট ম্যাটার। ইউরোপ যেহেতু জানে না, এটা জ্ঞান না। সো ইউরোপ হলো মানদণ্ড, ওয়েস্ট, দ্য ওয়েস্ট হলো
মাপকাঠি, ক্রাইটেরিয়ান, যেটা দিয়ে আপনি রিয়ালিটিকে এবং জ্ঞানকে বিচার করেন। এটা হলো বায়াস। এটাকে নাম আছে, এটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস বলা হয় বা ইউরোসেন্ট্রিজম বলা হয়। আমি বলি এটা হলো ফিরিঙ্গি কেন্দ্রিকতা। এটার আরেকটা এক্সাম্পল দিই, আমার কাছে স্লাইড থাকলে আমি দেখাতে পারতাম। সেটা হলো আপনারা ম্যাপ দেখেন না, বিশ্ব মানচিত্র। এখনকার যতগুলো বিশ্ব মানচিত্র আছে এটা একটা নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করা হয়, এটাকে বলা হয় মার্কেটের প্রজেকশন। মার্কেটার 1569 সালে একজন ইটালিয়ান ন্যাভিগেটর ছিলেন, উনি একটা ম্যাপ তৈরি করছিলেন ওয়ার্ল্ডের, তার নাম হলো গেরডাউস মার্কেটার। এটার আদলেই বর্তমানের অধিকাংশ ম্যাপ তৈরি করা হয়। এখন এই ম্যাপগুলো যদি আপনারা খেয়াল করেন বা আপনাদের কাছে মোবাইল থাকলে এখন চেক করতে পারেন, দেখবেন ইউরোপ এবং উত্তর আমেরিকাকে, নর্থ আমেরিকাকে বড় করে দেখানো হয়, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া ছোট করে দেখানো হয়। এবং আপনারা চেক করবেন গ্রিনল্যান্ডের সাইজ ওই মানচিত্রে আর আফ্রিকার সাইজ কাছাকাছি, অথচ গ্রিনল্যান্ডের আয়তন কত জানেন কেউ? লাইক 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের মতো। আফ্রিকার কত? 30 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 15 গুণ। ম্যাপ খুলে দেখবেন গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ কাছাকাছি ধরনের। ঠিক আছে, এটা কেন? এটা ওই বায়াসের একটা এক্সাম্পল। এটা কিন্তু শুধুমাত্র ম্যাপের ইস্যু না, এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। যে পৃথিবীর কেন্দ্র হলো ইউরোপ, ইউরোপ গুরুত্বপূর্ণ তাই ইউরোপ বড়, আর বাকি যে জায়গাগুলো আছে ল্যাটিন আমেরিকা, এশিয়া, অন্যান্য জায়গা আফ্রিকা, এগুলো যেগুলো আছে এগুলো যেহেতু এতটা গুরুত্বপূর্ণ না, তাহলে এগুলো ছোট দেখালেও সমস্যা না। ঠিক আছে, এটার আপনি অনেক প্র্যাগমেটিক লজিক শুনবেন, বাট এই বিষয়টা সেখানে আছে। এবং এটা কিন্তু বিকল্প আছে, মার্কেটের প্রজেকশন যেটা, এটার বাইরে গল অ্যান্ড পিটার্স প্রজেকশন আরেকটা ধরন আছে ম্যাপ তৈরি করার, কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করি না। ঠিক আছে, তো আমি এই যে উদাহরণগুলো দিলাম, এটার কারণটা কি? এটা কারণটা হলো এই ব্যাপারগুলো আমাদেরকে বর্তমান বিশ্বের একটা বাস্তবতা দেখায়। সেটা হলো যে জ্ঞান কি, যেহেতু আমাদের আলোচনা শিক্ষা নিয়ে, জ্ঞান জিনিসটা আসলে কি? কারণ জ্ঞানের ডেফিনিশনের উপর ডিপেন্ড করবে আপনার এডুকেশন সিস্টেম কেমন হবে, রাইট? সো জ্ঞান কি এই জিনিসটা যখন আমরা ডিফাইন করতেছি, যখন আমরা চিন্তা করতেছি, আমরা ইউরোপিয়ানদের যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি, ইউরোসেন্ট্রিক যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি। ইউরোপ যেটা ঠিক করে সেটাই জ্ঞান, ইউরোপ যেভাবে ঠিক করে সেটাই জ্ঞান, সেটাই সবাইকে শিখতে হবে, সেটাই সবাইকে মানতে হবে। এবং ইউরোপ হলো সূচনা বিন্দু, সবকিছুর অরিজিনাল পয়েন্ট হলো ইউরোপ, ওইটার মতো করে আপনার করতে হবে। এটা আপনার অনেক কিছুকে প্রভাবিত করে, শুধুমাত্র এডুকেশন না, আপনার পলিটিক্সকে প্রভাবিত করে, আপনি ডেভেলপমেন্টের ব্যাপারে কীভাবে চিন্তা করেন সেটার ব্যাপারে প্রভাবিত করে, সমাজের ব্যাপারে এটা আপনাকে প্রভাবিত করে, আপনার চিন্তাকে। সো পশ্চিমা লেন্সটাকে বা পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি, এটাকে যে সর্বজনীন হিসেবে দেখা, এটা এখানে দুইটা কাজ হয় আসলে। একটা হলো পশ্চিমের যে চিন্তা, পশ্চিমের যে অবস্থান, এটাকে আপনি ইউনিভার্সাল ধরতেছেন, এটা সর্বজনীন, বিনা প্রশ্নে এটা সত্য, সবার ক্ষেত্রে সব যুগে সত্য, এটা মনে করতেছেন। দ্বিতীয়ত, অন্য যে জ্ঞান আছে, অন্যদের যে জ্ঞান, যারা পশ্চিমের না, তাদের জ্ঞানটাকে আপনি নাকচ করতেছেন বা তাচ্ছিল্য করতেছেন বা সরায় রাখতেছেন, অপ্রাসঙ্গিক করে রাখতেছেন। এই বিষয়টা এখানে হচ্ছে। এবং এই ব্যাপারটা, এটার মধ্যে একটা পাওয়ারের সম্পর্ক আছে। এই জন্যই আমি বলতেছিলাম যে আমার আলোচনাটা শিক্ষা, জ্ঞান এবং পাওয়ার, এটার সম্পর্কটা নিয়ে। জ্ঞান উৎপাদন করা, এই বিষয়টা নিরপেক্ষ না। এই যে তারা নাম দিচ্ছে, এটা নিরপেক্ষ না, এটা সবসময় কারো না কারো একটা এজেন্ডা, কারো না কারো একটা দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে মানে গেঁথে থাকে। এই বিষয়টা সবসময় জ্ঞানের মধ্যে থাকে। এবং যে জ্ঞান ঠিক করে, যে নামগুলা ঠিক করে, যে জ্ঞানের ডেফিনেশন দেয়, যে জ্ঞানের সীমানাটা ঠিক করে, সে অনেক বড় একটা পাওয়ার আপনার উপর এক্সারসাইজ করে। এইটা হলো নলেজ ইজ পাওয়ারের আরেকটা ব্যাখ্যা। আচ্ছা, তো এই কথাটা, এই বাস্তবতা আমাদের সমাজে আছে, আমাদের রাষ্ট্রে আছে, আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যেও এটা মিশে আছে। তো সেটা কিভাবে মিশে আছে ওই আলোচনায় যাচ্ছি, তার আগে সংক্ষেপে কয়েকটা কথা আরো বলি। এই কথাগুলো আমি আপনাদের কিছু প্রশ্ন করে করলাম, কিছু উদাহরণ দিলাম। আপনারা মনে করতে পারেন যে এটা আমি নিজে বানায় বানায় বলতেছি, এটা বানায় বানায় বলতেছি না, এটার লম্বা একাডেমিক আলাপ আছে, অনেক তত্ত্ব, অনেক রিসার্চ, অনেক আর্গুমেন্টস এখানে আছে। ওই যে সেটার ভেতরে ডিটেলে ঢোকার সুযোগ নাই এখন, আমাদের আলোচনার সময় কম, বাট স্টিল আমি অল্প করে খুবই বেসিক কিছু কথা আপনাদের বলি, যেটা আপনাদের বুঝতে সহজ করবে ইনশাল্লাহ। ধরেন আপনারা অনেকে এডওয়ার্ড সাইদের নাম শুনছেন, রাইট? অনেকে হয়তো বা শুনছেন। এডওয়ার্ড সাইদ গত শতাব্দীর একজন অন্যতম চিন্তাবিদ, প্রভাবশালী চিন্তাবিদ, কালচারাল ক্রিটিক, এবং তার খুব বিখ্যাত একটা বই আছে যেটার নাম হলো ওরিয়েন্টালিজম। আপনারা অনেকেই জানেন, 1978-এ বের হয়েছে, এবং যেটাকে পোস্ট কলোনিয়াল থিওরি বলা হয় বা পোস্ট কলোনিয়াল স্টাডি বলা হয়, সেটাকে এটা ব্যাপকভাবে প্রভাবিত করছে।
তো এই যে ওরিয়েন্টালিজম বইটা, এখানে ওনার মূল আলোচনার বিষয়বস্তু কি? ওনার আলোচনার বিষয়বস্তু হইল যে পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে পূর্বকে উপস্থাপন করে, পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে প্রাচ্যকে উপস্থাপন করে, বিশেষ করে মুসলিম বিশ্বকে, এবং এটার সাথেও ক্ষমতা, শাসন, নিয়ন্ত্রণের একটা সম্পর্ক আছে। তো উনি বলতেছেন যে জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ হয় না। আমরা মনে করি জ্ঞান নিরপেক্ষ, বাট জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ না। পশ্চিমাদের রাজনৈতিক এজেন্ডা এবং তারা যে জ্ঞান তৈরি করে, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, বিশেষ করে কলোনিয়ালিজমের সাথে, উপনিবেশবাদের সাথে, এবং এখনকার যে বিশ্ব আমরা সাম্রাজ্যবাদ বলি এটার সাথেও। পশ্চিম যেটা করছে, তার ক্ষমতার একটা প্রকল্প ছিল, সে পুরো বিশ্বকে দখল করবে, সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। সে এই প্রকল্পের সাথে তার জ্ঞান চর্চার যে প্রকল্প, সে দুটাকে মিক্স করছে, একটা আরেকটাকে হেল্প করছে। এটা হলো এডওয়ার্ড সাইডের বক্তব্য। এবং সে যে জ্ঞানটা তৈরি করতেছে, এটার উদ্দেশ্য হলো তার যে শাসন, তার যে আগ্রাসন, তার যে দখলদারিত্ব, তার যে কলোনিয়ালিজম, এটাকে জাস্টিফিকেশন দেওয়া। ঠিক আছে? এবং বর্তমানেও এই বিষয়টা হয়। আগে হয়তো এটা ওরিয়েন্টালিজমের নামে, এখন এটা হয় মনে করেন কাউন্টার টেররিজম স্টাডিজ এটার নামে, ইসলামিক স্টাডিজ এটার নামে, ইভেন ডেভেলপমেন্টাল স্টাডিজ, এই জিনিসগুলোর নামেও এটা হয়। কিভাবে? সাইদ একটা পার্থক্য করতেছেন, সেটা হলো নলেজের দুইটা ধরন আছে। একটা হলো পিওর নলেজ, একটা হলো পলিটিক্যাল নলেজ। পিওর নলেজ মানে প্রকৃত জ্ঞান, আরেকটা হলো রাজনৈতিক জ্ঞান। ধরেন প্রকৃত জ্ঞান কি? ধরেন 2+2 = 4, এটা পিওর নলেজ। এটাকে রাজনৈতিকভাবে ইউজ করার কোনো ওয়ে নাই। এটার ব্যবহার করার মাধ্যমে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে, একটা জাতি আরেকটা জাতিকে দমন পীড়ন করতে পারবে না। এটা ব্যবহার করে সে অস্ত্রশস্ত্র বানাতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এই জ্ঞান ইটসেলফ এটা নিয়ন্ত্রণের হাতিয়ার না। কিন্তু পলিটিক্যাল নলেজ আছে, যেই নলেজের উদ্দেশ্য হলো রাজনৈতিক বিভিন্ন প্রকল্প বা রাজনৈতিক বিভিন্ন কাজকে বৈধতা দেওয়া। এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো প্রাচ্যবাদ, যেটাকে ওরিয়েন্টালিজম বলা হয়। আপনি প্রাচ্যের একটা বিশেষ ছবি তৈরি করতেছেন, প্রাচ্যকে একটা নির্দিষ্টভাবে প্রেজেন্ট করতেছেন, যাতে করে প্রাচ্যের উপর আপনি কিছু কাজ করতেছেন, এগুলোকে বৈধতা দেওয়া যায়। ঠিক আছে? সো আপনি বলতেছেন কি, যে পশ্চিমা বিশ্ব মানে শ্রেষ্ঠ আর প্রাচ্য মানে হলো ইনফিরিয়ার। আপনি বলতেছেন পশ্চিম মানে উন্নত, পশ্চিম মানে প্রগতিশীল, পশ্চিম মানে আগ্রহী, পশ্চিম মানে গণতন্ত্র, মানে এগুলো সব ভালো জিনিস। আর পূর্ব মানে বর্বর, মধ্যযুগীয়, পিছনে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি, অসভ্য মানুষ। রাইট? তাহলে আমি চাই প্রাচ্যের ভালো, পূর্ব দিকে যে মানুষগুলো আছে আমি তাদের ভালো চাই। তো ভালো হবে কিভাবে? আমি পশ্চিমা মানুষ, আমার অনুকরণ করে আমি তাদের হেল্প করতে চাই। সো পশ্চিমারা যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দখল করতেছে, উপনিবেশবাদ করতেছে, লুটপাট করতেছে, এটা আসলে খারাপ কাজ না। সে আসলে আপনাকে সভ্য করতে আসছে, তার উদ্দেশ্য আসলে আপনার ক্ষতি করাটা। ঠিক আছে? এইটা হলো ওরিয়েন্টালিজমের একটা মূল কাজ, যেটা এডওয়ার্ড সাইড বলতেছেন। তার অর্থাৎ সাদা মানুষ আপনার ভালো চায় দেখে সে আপনাকে মারতে আসছে, সে আপনার ভালো চায় দেখে সে আপনাকে দখল করতে আসছে, সে আপনার ভালো চায় দেখে সে আপনার উপরে জিনিসপত্র চাপাই দিচ্ছে। তার কোনো খারাপ উদ্দেশ্যই নেই, তার উদ্দেশ্য আপনাকে সভ্য করা। সিভিলাইজিং মিশন, এটার নাম আছে সিভিলাইজিং মিশন, হোয়াইট ম্যানস বার্ডেন, অনেক কিছু আছে, রুডিয়ার্ড কিপলিং এর কবিতা আছে, এটসেট্রা। সো এখানে সে কি করতেছে দেখেন, তার দখলদারিত্বের একটা কাজ আছে, সে দখল করতে চায়, লুট করতে চায়, শাসন করতে চায়। এটার জন্য সে একটা জ্ঞান, মানে একটা শাস্ত্র তৈরি করছে, এটা সে একটা ব্যাখ্যা দিচ্ছে, এটা সে একটা বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা নিয়ে আসছে। এই কাজটা হলো ওই যে বললাম জ্ঞানের সাথে ক্ষমতার সম্পর্ক, এটা হলো সেই সম্পর্কটা। আমি জ্ঞানের একটা ধারা তৈরি করলাম, যার একমাত্র কাজটাই হলো আমার যে রাজনৈতিক প্রকল্প, এটার বৈধতা দেওয়া। ঠিক আছে? সো এইটা হলো ওরিয়েন্টালিজমের এডওয়ার্ড সাইডের বক্তব্য, যে পশ্চিমা দখলদারিত্ব বলেন, লুটপাট বলেন, জুলুম বলেন, এগুলোর বৈধতা আসতেছে ওরিয়েন্টালিজম থেকে, প্রাচ্যবাদ মানে জ্ঞানের একটা ধারা থেকে। জ্ঞান এখানে নিরপেক্ষ না, জ্ঞান এখানে রাজনীতির একটা হাতিয়ার। একই ধরনের কথা ফ্রেঞ্চ অনেক দার্শনিক আছে, মিশেল ফুকো এবং এরকম আরো অনেক আছে, তারাও একই ধরনের কথা বলছেন যে জ্ঞান আর ক্ষমতা আসলে আলাদা না। যার হাতে ক্ষমতা আছে সে ঠিক করে যে কোন জ্ঞানটা গ্রহণ করা যাবে, কোন জ্ঞানটা গ্রহণ করা যাবে না, কোনটা আসলে জ্ঞান, কোনটা আসলে জ্ঞান না। এখানে আমি আরেকজন লোকের কথা বলে শেষ করবো, সেটা হলো ডক্টর ওয়ায়েল হাল্লাক। ওয়ায়েল হাল্লাক হলো ইসলামিক স্টাডিজের বর্তমান বিশ্বের সবচেয়ে মানে ফরমোস্ট এক্সপার্টদের একজন। তো ওনার বক্তব্য হলো যে এডওয়ার্ড সাইড এই কথাটা বলতেছেন শুধুমাত্র ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিমা বিশ্ব যখন পূর্বের বিশ্বকে নিয়ে স্টাডি করে, তখন এখানে তার একটা রাজনৈতিক প্রকল্প থাকে। এটা হলো এডওয়ার্ড সাইডের কথার একটা সিম্পলিফাইড ভার্সন। ওয়ায়েল হাল্লাক বলতেছেন যে এটা শুধুমাত্র প্রাচ্যবেদ মানে ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে না, এটা অন্য আরো অনেক জায়গায়ও আছে।
এটা সোশ্যাল সায়েন্স যে ব্যাপারটাকে আমরা বলি, হিউম্যানিটিজের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে এই প্রত্যেকটার মধ্যে এই ব্যাপারগুলো আছে। এই প্রত্যেকটার মধ্যে আপনি এমন কিছু বিষয় মানুষের কাছে সর্বজনীন, প্রশ্নাতীত, সন্দেহের ঊর্ধ্বে হিসেবে তুলে ধরতেছেন, যেগুলো আসলে পশ্চিমের রাজনৈতিক যে প্রকল্প সেটার সাথে যুক্ত। যেমন আপনারা কিছু জিনিস জানেন, যেমন ধরুন মানবাধিকার, যেমন ধরুন গণতন্ত্র, যেমন নারী অধিকার, এগুলো একটা ফ্রেম কিন্তু ওয়েস্টের কাছে আছে। যে ফ্রেমটা নিয়ে এসে সে আপনার দেশে আক্রমণ করা বলেন, আপনার দেশে এইড দেওয়া বলেন, আপনার দেশে হস্তক্ষেপ করা বলেন, এগুলাকে সে জাস্টিফাই করে। ঠিক আছে? সো আগে যেটা হতো, জ্ঞানের উদ্দেশ্য ছিল পশ্চিমা কলোনিয়ালিজমকে বৈধতা দেওয়া, এখন উদ্দেশ্য হলো আমেরিকান লিবারেল সেকুলার যে প্রজেক্ট সেটাকে বৈধতা দেওয়া। সো এই ধরনের অনেক চিন্তা, ওয়াইল হাল্লাকের বাইরে আপনি ডি কলোনিয়াল যারা থিঙ্কার আছে তারা অনেকেই এই ধরনের আরো অনেক আলোচনা করছে, আপনারা সেটা দেখতে পারেন। এটার মূল কথা হলো যে যখন আপনি শুধুমাত্র পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে জ্ঞানের সংজ্ঞা, তাদের যে জ্ঞানের সীমানা, এটাকে যদি আপনি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে নেন, তাহলে আপনি অলরেডি অন্য সবগুলোকে নাকচ করতেছেন এবং আপনি তার নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে গেছেন। এটা হলো রিয়ালিটি। যে কোনো নিয়ন্ত্রণের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয়, এবং যে কোনো প্রতিরোধের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয়। ঠিক আছে? সো এটা হলো বাস্তবতা। তো আমাদের বর্তমানের সাথে এটা সম্পর্ক কি? আমি অনেক তত্ত্ব বলছি, বর্তমানের সাথে সম্পর্ক কি? আমাদের পুরা দেশের, আমাদের রাষ্ট্রে, আমাদের শাসন ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সমাজ ও সংস্কৃতিতে দুইটা শক্ত বায়াস আছে, যেটা আপনারা দেখবেন। একটা হলো পশ্চিমা বায়াসটা, আরেকটা হলো কলকাতা কেন্দ্রিক একটা বায়াস। ঠিক আছে? আমি আপনাদের এক্সাম্পল দিই, আপনারা মিলান। ধরেন আমাদের ইতিহাসের বইগুলোতে সুলতানি আমলের যে শাসন বা আওরঙ্গজেব, এই টাইপের শাসকদের কিভাবে দেখা হয়? দখলদার, দাঙ্গাবাজ, তাই না? আর হিন্দু যে শাসক আছে, বৌদ্ধ যে শাসক আছে, তাদের কিভাবে দেখা হয়? এটা হলো আমাদের গৌরবের সময়। এটা হলো কলকাতা কেন্দ্রিক বায়াসের একটা এক্সাম্পল। আরেকটা দেখেন, আমাদের সমাজ বইগুলোতে কলকাতার নবজাগরণ, যেটা হলো হিন্দু সমাজের ভেতরে একটা সংস্কার মুভমেন্ট, সেটা নিয়ে 4-5 পৃষ্ঠা লম্বা আলোচনা। আর আপনি মুসলিম সমাজের মধ্যে যে সংস্কার আন্দোলন আছে তাদের নিয়ে আলোচনা দেখেন, 1 প্যারা 2 প্যারা। এটা আমি নিজে খুঁজে দেখছি। 23 সালে, ওই 24 সালের শুরুতে আমরা এগুলো খুঁজে দেখছিলাম। হাজী শরীয়তুল্লাহ, ফরাইজি আন্দোলন, তিতুমির, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, ঠিক আছে, সৈয়দ আহমেদ শাহিদ, ওলামায়ে দেওবন্দ, বা এই টাইপের যত মুভমেন্ট আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা আপনি পাবেন না। অল্প অল্প কিছু আলোচনা হয়তো বা ফরাইজিদের নিয়ে আসে। এটা সে তুলনা করেন রাজা রামমোহন রায়কে নিয়ে কত লম্বা আলোচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কত লম্বা আলোচনা। বায়াসের একটা এক্সাম্পল এটা। আচ্ছা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের যে লম্বা গৌরবের ইতিহাস, এটা আপনি পাচ্ছেন না। ফকির আন্দোলন থেকে শুরু করে, ফকির বিদ্রোহ থেকে শুরু করে 1857 সালে মহা অভ্যুত্থান বলেন, বালাকোটের কথা বলেন, বারাসাতের কথা বলেন, তিতুমিরের কথা বলেন, খিলাফত আন্দোলনের কথা বলেন, মাওলানা উইলায়াত আলী, মাওলানা ইনায়াত আলী, ওনাদের কথা বলেন, ফরাইজিদের কথা বলেন। এই আলোচনা নাই। কার আলোচনা আছে? সূর্য সেনের আলোচনা আছে, প্রীতিলতার আন্দোলন আলোচনা আছে, ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির আলোচনা আছে। তারা কোত্থেকে আসতেছে? আবারও এটা একটা বায়াসের এক্সাম্পল, কলকাতা কেন্দ্রিক বায়াস, সেটার একটা এক্সাম্পল। তো এভাবে কি হচ্ছে, আপনার ইতিহাস থেকে আপনাকে আলাদা করে ফেলা হচ্ছে। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, সেখানে আপনার রোল যেটা ছিল, ইসলামের যে ভূমিকা ছিল, মুসলিম পরিচয়ের যে ভূমিকা ছিল, এটা কিন্তু আপনি মুছে ফেলতেছেন। আরও আছে, আপনি শিক্ষার ক্ষেত্রে দেখেন, পর্দার বিধান নিয়ে নেগেটিভ প্রেজেন্টেশন আমাদের বইয়ের মধ্যে এগুলো আছে। আমাদের ইসলাম শিক্ষা বইতে ইসলামের এমন সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেটা হলো রাষ্ট্রের অনুমোদিত ব্যাখ্যা, সেকুলারদের অনুমোদিত ব্যাখ্যা, সেটা আপনি দিতে পারতেছেন। আমাদের সমাজবিজ্ঞান বইতে জেন্ডার আইডিওলজি এটা আছে, ট্রান্সজেন্ডার বা ঢোকানো হয়েছে, আন্দোলন করে কিছুটা কমানো হয়েছিল, এগুলো আপনারা সব জানেন। আমাদের সমাজবিজ্ঞান বইতে র্যাডিক্যাল ফেমিনিজম থেকে আসা অনেক অবস্থানকে সর্বজনীন সত্য হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো হলো ইউরোসেন্ট্রিক বায়াস। ঠিক আছে? সো এটার ফলে কি হচ্ছে, একদিকে আপনি তার অবস্থানটাকে সর্বজনীন হিসেবে তুলে ধরতেছেন, অন্যদিকে আপনার যে অবস্থান, আপনার যে ইমান, আপনার যে দিনের অবস্থান, সেটাকে তাচ্ছিল্য করতেছেন, যেটা আসলে কিছু না। আরও দেখেন, আমাদের এখানে লালমনিরহাটে 69 হিজরির একটা মসজিদ আছে, আমি এটা অনেক জায়গায় আলোচনা করছি, সাহাবা মসজিদ। এইটার কথা আপনারা বইয়ে কিন্তু গুরুত্ব দিয়ে পাবেন না। আদৌ আছে কিনা জানি না আমি, যদি থাকেও গুরুত্ব দিয়ে নাই। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটার ফলে আপনার আত্মপরিচয়ের যে আলোচনা, আপনার ইতিহাসের যে আলোচনা, এটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। এই যে আমাদের দেশে বলে যে আমাদের দেশে বাংলার ইসলাম চলবে, আরবীয় ইসলাম চলবে না। 69 হিজরিতে এখানে ইসলাম আসলে, ওটা কোন ইসলাম আসছে? 69 হিজরি মানে কারবালার 8 বছর পর। সাহাবারা দুনিয়াতে তখনও রাদিয়াল্লাহু আনহুম ফার্স্ট জেনারেশন দুনিয়াতে আসেন। ওই অবস্থায় যদি ইসলাম বাংলায় আসে, সেটা কোন ইসলাম? কিন্তু আপনি যেহেতু এটা সরাই ফেলছেন, আপনি এখন বলতে পারতেছেন আমাদের আরবের ইসলাম লাগবে।
আরবের ইসলাম হলে হবে না, বাংলার ইসলাম লাগবে। আপনি বলতে পারতেছেন আরবের ইসলাম এখানে আসে নাই, পারস্য ঘুরে একটা ইসলাম এখানে আসছে, ওই ইসলাম আমাদের গ্রহণ করতে হবে। তো এই কথাটা আনলে ওই পুরো কথাটা কিন্তু ভেঙে যায়। বাঙালি মুসলিমের পরিচয় নিয়ে যে আলোচনা আছে পুরোটা আপনি ভেঙে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু এখানে আসতেছে না। আমাদের এখানে যে অলিয়া উলিয়ারা আসছিলেন, বাবা আদম শহীদ বলেন, শাহ মাকদুম বলেন, শাহ জালাল বলেন, এরকম অনেকজন আসছেন না, তাদের আলোচনা কিন্তু আপনার বইয়ে নাই। তাদের আলোচনা যেহেতু আপনার বইয়ে নাই, আপনার আত্মপরিচয়ের মধ্যে ওই কথাগুলো নাই। সো এই সবগুলা কি করতেছে? আপনি নিজেকে নিয়ে কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে না? আপনার পরিচয় নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে না? আপনি ইতিহাস নিয়ে কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে। আপনি ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করেন সেটাকে প্রভাবিত করতেছে, এবং এটা আমাদের সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করতেছে। ফর এক্সাম্পল, এডওয়ার্ড সাইদের একটা কথা ছিল যে পশ্চিমারা কি করছে, পূর্ব দিকের যারা মানুষ তাদের একটা ক্যারিকেচার তৈরি করছে। ক্যারিকেচার বুঝেন তো, মানে সে আসলে যেমন সেভাবে আপনি তাকে দেখান না, আপনি তার একটা বিকৃত রূপ দেখান যেটাকে অ্যাটাক করা সহজ, রাইট? এই জিনিসটা বাংলাদেশে মানে হুবহু সেকুলার প্রগতিশীলরা করে, হুজুরদের ব্যাপারে, এই আপনাদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, মুসলিম পরিচয়ের ব্যাপারে। দশকের পর দশক নাটক, সিনেমা, মিডিয়াতে আপনারা দেখছেন যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানে এটা নেতিবাচক জিনিস, হুজুর মানে হলো নারী লোভী, হুজুর মানে প্রতারক, হুজুরের বউ নির্যাতিত, হুজুরের বউকে মুক্ত করতে হবে। কে মুক্ত করবে? সেকুলার প্রগতিশীলরা গিয়ে তাকে মুক্ত করবে। আমাদের কালচার যেগুলো হিন্দুদের কাছ থেকে আসছে বা বৌদ্ধদের কাছ থেকে আসছে, ফানুস উড়ানো থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা টাইপের যত জিনিসপত্র আছে সব বাঙালি সংস্কৃতি, টিপ থেকে শুরু করে সব বাঙালি সংস্কৃতি। আর যখনই ইসলামের কোনো কিছু আসে, যেই ইসলাম 69 হিজরি থেকে এখানে আসে 1400 বছর ধরে, তখন ওটা হলো বাইরের জিনিস। ঠিক আছে? একটা বায়াস, ক্লিয়ার বায়াস আপনি এখানে দেখবেন। সো এইরকম অনেকগুলো ব্যাপার আছে, অন্যান্য জায়গায় আমি আলোচনা করছি, এখানে আর বললাম না। এই সবগুলো কিন্তু হচ্ছে কেন? কারণ আমাদের সমাজের শিক্ষা, আমাদের সমাজের জ্ঞান, আমাদের সমাজের চিন্তা দুইটা লেন্সের ভেতর দিয়ে আসতেছে। একটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস, আর একটা হলো কলকাতা সেন্ট্রিক একটা বায়াস। আচ্ছা, সো এইটা হলো নলেজ ইজ পাওয়ারের আরেকটা রিয়ালিটি, যে নলেজকে নিয়ন্ত্রণ করে তারা এইভাবে সমাজকে, সংস্কৃতিকে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই পাওয়ারটা বাংলাদেশে কারা এক্সারসাইজ করে? বাংলাদেশের যারা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী, যারা সংখ্যায় অনেক কম, তারা এই পাওয়ারটা হাতে রাখে। এই যে দেখেন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে না, এই সংস্কার কমিশনগুলোর ভেতরে কারা আছে? এই সেকুলার প্রগতিশীল গোষ্ঠী, এরাই আছে। এরা দেশের মানুষের প্রতিনিধিত্ব করে না, কিন্তু তারা ঠিক করতেছে সংস্কার কিরকম হবে। আমরা শিক্ষা নিয়ে আলাপ করতেছি, শিক্ষার সংস্কার ব্যাপারটা একটা পলিসি রিলেটেড আলোচনা, রাইট? পলিসি কি হবে সেটা নিয়ে আলোচনা। তো ওই টেবিলে আপনি তো যেতেই পারতেছেন না, আপনাকে ওই টেবিলে তারা ঢুকতেই দিবে না। ওই টেবিলে তারা এনে বসাচ্ছে কাদেরকে? সেকুলার লিবারাল কিছু মানুষজনকে, তারাই ঠিক করতেছে। অর্থাৎ আপনি যে সংস্কার করবেন ওই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে না, অতটুক পর্যন্ত আপনি যেতে পারবেন না। এই রিয়ালিটিগুলো আছে, আপনি কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারবেন না, কথা বলতে পারবেন না, এই রিয়ালিটিগুলো ওখানে আছে। এবং এটা হচ্ছে এই পাওয়ারটার কারণে। এবং এই পাওয়ারটার ব্যাপারটা এমন যে এটা সেকুলাররা যদিও বানাইছে, আমরা এটা গ্রহণ করে নিয়েছি। এই কারণে অনেক মানুষ যারা মুসলিম, অনেক মানুষ যারা ইসলামের পক্ষে কাজ করার কথা বলে, তারাও এই ফ্রেমের ভেতর দিয়ে চিন্তা করে যে অমুককে আসতে দেওয়া যাবে না, তমুককে আসতে দেওয়া যাবে না, ওই কথা বলা যাবে না, ওই কাজটা করা যাবে না, কারণ ভারত রাগ করবে, কারণ আমেরিকা এই কাজটা করতে দিবে না, সো আমরা এটা করতে দিব না। তারা নিজে একবারে এই কাজটা করতেছে। অর্থাৎ চিন্তার মধ্যে এই প্রভাবটা পড়ে গেছে, ইভেন যারা মুসলিম পরিচয়কে ওন করে বা ইসলামের জন্য কাজ করার কথা বলে। এইটা হলো পাওয়ার, নলেজ ইজ পাওয়ারের রিয়ালিটি হলো এইটা। সো এইটা কেন হয়েছে আমি সংক্ষেপে শেষ করি, বেশি সময় যেহেতু নাই। এটার অনেকগুলো কারণ আছে। এটার একটা কারণ হলো কলোনিয়ালিজম। উইলিয়াম অ্যাডামস নামে একজন স্কটিশ মিশনারি এবং শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তি ছিলেন। উনি বলতেছেন যে ইংরেজরা এখানে আক্রমণ করার আগে বাংলায় 80,000 শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং প্রতি 400 মানুষের জন্য একটা মাদ্রাসা ছিল। ইংরেজরা এসে এগুলো সবগুলো ধ্বংস করছে। মুসলিমদের অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান ছিল যেগুলো ওয়াকফের ভিত্তিতে চলতো, মদাদি মাআশ ছিল, জায়গিরদার ছিল, এরকম ব্যাপার ছিল, যেগুলো বেসিক্যালি মাদ্রাসা, মক্তব, খানকা, মুসাফির খানা, এরকম অনেকগুলো জিনিসকে ফান্ড করতো। ইংরেজরা এই প্রত্যেকটা জিনিস ভেঙে দিছে, আইন করে, দখল করে সব নিয়ে নিছে। যার ফলে যেটা হয়েছে, ওই যে সামাজিক একটা ইকোসিস্টেম ছিল ওটা পুরোপুরিভাবে কোলাপস করছে। তারপর ইংরেজরা রাষ্ট্র শাসনের প্রশাসনিক ভাষা চেঞ্জ করে দিছে হুট করে। একদিকে এগুলো সব ভেঙে দিছে, আরেকদিকে চেঞ্জ করে বলছে আগে ফার্সি ছিল, এখন ইংরেজিতে এই কাজগুলো করতে হবে। কিন্তু মুসলিমদের তো এখন সুযোগই নাই, মুসলিম মধ্যবিত্ত ক্লাসটা নষ্ট হয়ে গেছে। মানে কয়েক দশকের মধ্যে মুসলিম মধ্যবিত্ত ক্লাসটা নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা আর পারতেছে না বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে। এই জিনিসটাও এখানে হয়েছে। সো এটা হলো জাস্ট একটা এক্সাম্পল। আরেকটা জিনিস হলো, পশ্চিমাদের
একটা দৃষ্টিভঙ্গি আছে শিক্ষার ব্যাপারে, এটাকে এপিস্টেমিক রেসিজম বলে, জ্ঞানতাত্ত্বিক বর্ণবাদ। মানে যেটা আমি বললাম, ওরা যেটা বুঝছে এটাই জ্ঞান, এটার বাইরে আর কিছু নাই। আপনারা ম্যাকঅলির কথা শুনছেন হয়তোবা, ভারতের যে শিক্ষা ব্যবস্থা, এটার ফাদার বলতে পারেন তাকে। এই লোকের একটা কথা আছে যে ইউরোপের একটা ভালো লাইব্রেরির একটা তাকে বা একটা ভালো লাইব্রেরির একটা শেলফে যেই পরিমাণ বই আছে এবং সেখানে যে জ্ঞান আছে, পুরা ভারত এবং পুরা আরবের জ্ঞান সেটা সমান না। ঠিক আছে, আবারও শোনেন, ইউরোপের একটা লাইব্রেরির একটা সাইডে যে জ্ঞান আছে, পুরা আরব এবং পুরা ভারতের জ্ঞান এটা সমান না। এটা হলো সহজ ভাষায় এপিস্টেমিক রেসিজম, যেটা তারা বুঝছে এটাই ঠিক, বাকিদেরটা গোনার টাইম নেই, এটা কোনো মূল্য নাই, সহজ কথা। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে আছে, আমাদের সমাজের মধ্যে এই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। কিভাবে হয়েছে? কারণ ওরা নিজেদের একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করছে, ওরা তো শোষণ করে। কলোনিয়ালরা কি করছে, ইংরেজরা কি করছে, 200 বছর ধরে শোষণ করছে, লুটপাট করছে। লুটপাট করার জন্য কিন্তু একটা সিস্টেম লাগে। বাংলাদেশে যখন এলোমেলো লুটপাট হইতেছে, এখন ঝামেলা। হাসিনার সময় মনে করেন সিস্টেমেটিক চাঁদাবাজ ছিল, মানে একজনের চাঁদা দিতে হইতো, এখন মনে করেন 7 জনের চাঁদা দিতে হয়, ঝামেলা কিন্তু। তো লুটপাট করতেও কিন্তু প্রপার সিস্টেম লাগে। এই সিস্টেমের জন্য কি লাগে? কেরানি লাগে। তো কেরানি বানানোর জন্য ওরা একটা এডুকেশন সিস্টেম তৈরি করছিল। তো এই সিস্টেম থেকে কেরানি তৈরি হয়েছে যারা ওদের মতো করে চিন্তা করে। কেরানি মানে বিসিএস দিছে যারা, মানে জিতো যারা, আপনারা এখন নেগেটিভ ভাবে নিতে পারেন, বাট পয়েন্টটা কিন্তু আমলাতন্ত্র, যেটা ইংরেজদের বানানো আমলাতন্ত্র, এটা সিম্পলি তাদের যে শাসনযন্ত্র, যেটার মূল কাজ ছিল শোষণ করা, এটাকে প্রপারলি রান করানোর জন্য তৈরি হয়েছে। যেই কারণে এই আমলাতন্ত্রটা এতটা গণবিরোধী, এটা বাস্তবতা। যাই হোক, এখন কি হয়েছে, এই সিস্টেম থেকে যারা বের হয়েছে তারা কিন্তু ইউরোপের চিন্তাভাবনা নিয়ে বের হয়েছে। সো তারা ইসলামের ব্যাপারে, মুসলিম পরিচয়ের ব্যাপারে, ইসলামী যে জ্ঞান সেটার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি ভালো না খারাপ? খারাপ। সে ইংরেজের চোখ দিয়ে ইসলামকে দেখে। এবং ইংরেজরা যখন গেছে, ক্ষমতায় কাদেরকে বসেছে? এদেরকে, যারা ওদের বিরুদ্ধে 50 বছর 40 বছর ধরে যুদ্ধ করে আসছে, তাদের তো সে বসাবে না। যারা তার অনুগত তাদেরকে সে বসে গেছে। সো এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমাদের সমাজে রয়ে গেছে। সো এইভাবে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের সমাজের এখন অবস্থাটা কি দেখেন, ইসলামের সাথে সম্পর্কিত যে কোনো মূল্যবোধ, যে কোনো বিধান, যে কোনো চর্চা, এটাকে আমরা অনগ্রসর মনে করি, এটাকে আমরা মধ্যযুগীয় মনে করি, এটাকে আমরা ব্যাকডেটেড মনে করি। পশ্চিমা চিন্তা আর দর্শন আর ব্যবস্থা, এটা কি খুব ভালো, এটা হলো প্রগতির পথ, এটা হলো উন্নতির পথ, এটাই করতে হবে, এই তো সুন্দর, ওরা যেহেতু বলছে তাই ভালো, এটা আমরা চিন্তা করি। এবং আমরা চিন্তা করি যে ইসলাম লিমিটেড একটা জায়গা আছে, আপনার ব্যক্তিগত জীবনে আপনি এটা পালন করবেন, এর বাইরে যদি এটা আপনি আনতে চান, যে আনতে চাইবে এই লোক সমস্যা, একে দমন করতে হবে, উগ্রবাদী, রাইট, তাকে আটকায় ফেলতে হবে আপনার। সো এইটা হলো আপনার আত্মপরিচয় এবং আপনার আত্মবিশ্বাস, এটাকে সে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিছে। আপনি পরিপূর্ণভাবে তার মতো করে চিন্তা করতেছেন অলমোস্ট। এবং আমরা নিজেরা এখন ইসলামের অনেক বিষয়কে সন্দেহের চোখে দেখি, আমরা নিজেরা আমাদের দিন নিয়ে হীনমন্যতায় ভুগি, এবং আমরা পশ্চিমা কাঠামোর বাইরে গিয়ে চিন্তা করতে ভয় পাই। এইটার কারণ হলো এই জ্ঞানতাত্ত্বিক বিষয়টা। ঠিক আছে, আচ্ছা। সো এইভাবে এই পুরা ব্যাপারটা, জ্ঞানের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি আমাদের সমাজ, শাসন সবকিছুকে নিয়ন্ত্রণ করতেছে। তো এটা শেকড় কোথায়? এটা শেকড় দুটো জায়গায় বা একটা জিনিসই, সেটা হলো সেকুলার শাসন বা সেকুলার রাষ্ট্র। মানে আপনি যদি চান, আপনার মনে করেন শিক্ষার সংস্কার করতে চান, কিন্তু শিক্ষার সংস্কারের বিষয়টা যুক্ত হলো সেকুলার শাসন এবং সেকুলার রাষ্ট্রের সাথে। কেন? দেখেন, সেকুলার শাসন আমাদের এখানে চাপায় দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে ন্যাচারালি এখানে তৈরি হয় না, ফিরিঙ্গিরা এসে এটা আমাদের উপর চাপায় দিছে, এবং এটা তাদেরকে বল প্রয়োগের মাধ্যমে টিকায় রাখতে হয়। ইসলাম কোনোদিন সেকুলার ব্যবস্থা মেনে নিবে না, সেকুলার ব্যবস্থা কোনোদিন ইসলামকে মেনে নিবে না, দুইটার মধ্যে সংঘাত অনিবার্য। তো সে কি করবে? সে এটাকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এবং নর্মালি সেকুলারিজমের কাজই এটা, যে সে ধর্মকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ইসলামের ক্ষেত্রে এই চেষ্টাটা বেশি, কারণ অন্য সব ধর্ম সেকুলারিজমের সাথে মিলে নিজেকে চেঞ্জ করে নিছে। খ্রিস্ট ধর্মের কথা চিন্তা করেন, ইহুদি ধর্মের কথা চিন্তা করেন, তারা এটা করছে, কিন্তু ইসলাম এটা করতেছে না। ইসলাম এখনো বলতেছে যে চূড়ান্ত কর্তৃত্ব কার? আল মালিকুল মুলক, আল্লাহ। সো সে যেহেতু এটা মানতেছে না, তার প্রতি আমার বেশি ফোকাস করতে হবে, তার প্রতি আমার বেশি চাপ দিতে হবে, এই জিনিসটা তারা করতেছে। এই কারণে সেকুলার ব্যবস্থা কন্টিনিউয়াসলি এটা চেষ্টা করতে থাকবে সে যেন সমাজে ইসলামের প্রভাবটা কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এটা সে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকবে, এবং যতদিন ইসলামের এই স্বকীয়তাটা থেকে যাবে, সেকুলার ব্যবস্থা কিন্তু নিশ্চিন্ত ফিল করবে না। তার মধ্যে একটা অনুভূতি থাকবে যে এদিক থেকে আমার বিপদ হবে, এই জিনিসটাকে আমার থামাতে হবে, এই চিন্তাটা তার অলওয়েজ থাকবে। এই জন্য সে কি করবে? সে পাবলিক স্ফিয়ারে ইসলামের যে প্রভাব, এটাকে সে কমানোর চেষ্টা করবে।
সে ইসলামের রাজনৈতিক যে চেতনা বা সামগ্রিক যে চেতনা এটাকে ভেঙে ফেলার চেষ্টা করবে, এবং সে মুসলিমদের চেষ্টা করবে মুসলিমরা যেন আদর্শিকভাবে সেকুলার কাঠামোকে গ্রহণ করে নেয়। সো এই কারণে শিক্ষা এবং জ্ঞান নিয়ে যে বিষয়টা, এটা সরাসরি সেকুলার শাসনের সাথে জড়িত। এবং আবারও এটা অন্য একটাভাবে চিন্তা করতে পারে, সেটা হলো আধুনিক যে শাসন, এটা দুইটা দিক আছে। একটা হলো রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা, একটা হলো রাষ্ট্রের মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একটা হলো শক্তি প্রয়োগ, একটা হলো সম্মতি উৎপাদন। শক্তি প্রয়োগ কিভাবে হয়? আর্মি, পুলিশ, বিচার বিভাগ, র্যাব, ট্যাব, এই যেগুলো আছে, এদের কাজ কি? আপনাকে পিটায় সোজা রাখা, রাইট? সহজ ভাষায় এটার কাজ এটা। কিন্তু এর বাইরে কিছু জিনিস আছে যেটার কাজ হলো আপনার চিন্তাটা একটা লাইনের মধ্যে রাখা। আপনি যদি বাইরে গিয়ে চিন্তা না করেন, বরং আপনি এটাকে ভালো বলে মেনে নেন, এটা সে করাইতে চায়। কারণ স্রেফ অস্ত্রের জোরে আপনি দীর্ঘমেয়াদে কোনো শাসনটা টিকে রাখতে পারবেন না। কন্টিনিউয়াসলি মেরে কেটে এটা করা যায় না। মানুষের চিন্তাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, মানুষ যদি একবার মনে করে যে না ঠিক আছে এটা খারাপ কি ভালো, তো এটার জন্য আমি তো গ্যাঞ্জামে কেন যাব, তখন কিন্তু আপনি এটা পারবেন। সো এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং আদর্শিক কিছু ব্যাপার রাষ্ট্রের জন্য ইউজ করে যাতে করে সে সমাজকে, সমাজের মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এটার জন্য কি কি ইউজ করে? সে এখানে ইউজ করে মিডিয়া, সে এখানে ইউজ করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্কৃতি, এবং সে ইউজ করে শিক্ষা ব্যবস্থা। সে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনাকে কিছু জিনিসপত্র ছোটকাল থেকে বুঝায় দেয়, মগজ ধোলাই করে সহজ ভাষায়, যাতে করে আপনি এটার বিরোধিতা না করেন, যাতে করে আপনি এটাকে প্রশ্ন না করেন, যাতে করে আপনি মনে করেন যে না এই জিনিসটা আমার জন্য ভালো। সো যাই হোক, আমি যদি শেষ করি, সেটা হলো আলটিমেটলি আপনি যদি এখানে আমাদের আলোচনার যে টপিক, আপনি যদি এই যে শিক্ষায় সাম্রাজ্যবাদ বলেন অথবা পশ্চিমের যে নিয়ন্ত্রণ, কলকাতা কেন্দ্রিক যে বায়াস, এগুলো থেকে যদি আপনি বের হইতে চান, তাহলে আপনার এই সমস্যার কেন্দ্রটাকে বুঝতে হবে। এই সমস্যাটা কোত্থেকে আসতেছে? এই সমস্যাটা আসতেছে এই সেকুলার শাসন এবং সেকুলার রাষ্ট্র ব্যবস্থা থেকে। এটা বিচ্ছিন্ন কোনো ইস্যু না, ঠিক আছে? আপনি মনে করেন সহজ ভাষায় আপনি চাচ্ছেন শিক্ষায় ইসলামকে আনতে, প্রাইমারি স্কুলে শিক্ষায় ইসলাম আনুক, আপনি এটা চান, ওকে ফাইন, খুব ভালো হচ্ছে। কিন্তু সে তো আপনাকে দিবে না। কে দিবে না? সেগুলো রাষ্ট্র কাঠামো আপনাকে দিবে না। সে বলবে তোমাকে আমি এখানে এটা দিতে আনতে পারে, তোমাকে এটা আমি করতে দিতে পারি না, সে আপনার এটা বলবে। কারণ এটা কি? তার অস্তিত্বের সাথে জড়িত। একটু আগে এটা বললাম, ইসলামকে তার কন্টিনিউয়াসলি নিয়ন্ত্রণ করতে হবে। এবং দ্বন্দ্বটা এই কারণে আসলে শিক্ষার না, শিক্ষাটা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, বাট দ্বন্দ্বটা হলো ইসলামের সাথে সেকুলার ব্যবস্থার দ্বন্দ্ব। এটার একটা ম্যানিফেস্টেশন, এটার একটা উপসর্গ, এটার একটা প্রকাশ হলো এই জ্ঞান নিয়ে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব, সেটা। সো আপনি যদি এই মূল দ্বন্দ্ব সলভ করতে না পারেন, দীর্ঘমেয়াদে আপনার কোনো সংস্কার আসবে না। এখন এই মানে সমাধানটা আপনি কিভাবে করবেন? দেখেন, আমাদের সমাজে যতগুলো তর্ক আছে তার বেশিরভাগ তর্ক আপনি দেখবেন এই ইউরোসেন্ট্রিক যে বায়াস, অর্থাৎ পশ্চিমা লেন্স দিয়ে দেখা, এটার সাথে জড়িত, এবং ইসলাম আর সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব সেটার সাথে জড়িত। আমি আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই। এখন অনেক আলোচনা হচ্ছে নারী কমিশন নিয়ে, নারী কমিশনের কিছু বক্তব্য, এটা নিয়ে উলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় জনতা, সাধারণ মানুষও এটার বিরুদ্ধে সবাই কথা বলতেছে, রাইট? আচ্ছা, এখানে তর্কগুলো আসলে কেন হচ্ছে বলেন তো? নারী কমিশন অধিকারের ব্যাপারে কিছু অবস্থানকে ধ্রুব সত্য মনে করে। নারীর অধিকারের ব্যাপারে তারা কিছু অবস্থান আছে যেগুলোকে তারা ধ্রুব সত্য মনে করে, এবং তারা মনে করে সমাজ এবং শাসন এগুলো অনুযায়ী চলা উচিত। এটাই তো অবস্থান। এইটার ভিত্তিতে তারা কিছু পলিসি সাজেশন তৈরি করছে যে আপনার আইনগুলো এভাবে বদলান, আপনার রাষ্ট্রকে এভাবে সংস্কার করেন, এটাই তো। আর আপনি এটা বিরোধিতা করতেছেন কেন? আপনি বলতেছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের আমাদের দিন, আমাদের তেহজিব তামাদ্দুন, এটা সাথে সাংঘর্ষিক, এটা আমাদের পরিচয়ের সাথে সাংঘর্ষিক, এটাই তো। তা আলটিমেটলি তর্কটা হলো, সেগুলো আপনি কি বলবে যে তুমি যে বিরোধিতা করতেছো এটা তো আসতেছে ইসলাম থেকে, তুমি কোরআনের কারণে বিরোধিতা করতেছো, তুমি সুন্নাহর কারণে বিরোধিতা করতেছো, তুমি তোমার বিশ্বাসের কারণে বিরোধিতা করতেছো। এই বিশ্বাস তো আমরা মানি না। এটা টকশোতে আলোচনা হয়েছে, আপনারা হয়তো দেখছেন, যে ইসলাম মানে না, যে ইসলাম পালন করতে চায় না, তার জন্য তো একটা সলিউশন দিতে হবে। আপনি সবার উপর ইসলামের সলিউশন চাপাই দিতে পারবেন না, রাইট? এটা তাদের কথা। আচ্ছা, এখন কি করতে হবে তাহলে? আমাদেরকে ইসলামের সমাধান দেওয়া যাবে না, আমাদের একটা সর্বজনীন সমাধান দিতে হবে, এমন সমাধান যেটা সবার জন্য প্রযোজ্য, রাইট? এটা তারা বলে। আর সর্বজনীন সমাধান কোনটা? যেটা সেকুলার সমাধান, সেটা। তো এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা আটকায় যাই, আমরা অনেকে আটকায় যাই, বাট প্রশ্নের উত্তরটা আসলে খুব সোজা। চিন্তা করেন, তারা যেই বিষয়গুলোকে সঠিক মনে করতেছে, তারা যে বিষয়গুলোকে কাম্য মনে করতেছে, এই মনে করার পেছনে ভিত্তিটা কি? এটা কোত্থেকে আসতেছে? আপনি যখন বলেন যে আমি মনে করি 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, কথার কথা, আপনি বলতেছেন এটা ভিত্তি কি? কোরআন থেকে আসতেছে। পরিবারের পিতা হলো দায়িত্বশীল, এটা কোত্থেকে আসতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আসতেছে, তাই তো? আচ্ছা, আপনার ভিত্তিটা আপনি জানেন, তার ভিত্তিটা কি? সে যখন বলে
তারা মানবাধিকারের কথা যখন বলে তার ভিত্তি হলো আন্তর্জাতিক মানবাধিকারের যে আলোচনা, যেটা কে তৈরি করছে, জাতিসংঘ, পশ্চিমারা তৈরি করছে, সেখান থেকে আসতেছে। সে বলতেছে প্রগতির কথা, প্রগতি ভালো, এই জিনিসটা প্রগতির সাথে, আপনাদেরটা প্রগতির সাথে মেলে না, আমাদেরটা প্রগতির সাথে মেলে, এই কথাটা সে বলতেছে। প্রগতির ধারণা সে কোত্থেকে আনতেছে? সেটা আনতেছে পশ্চিম থেকে। সে বলতেছে এটা ডেমোক্রেটিক ভ্যালুসের সাথে সামঞ্জস্যপূর্ণ, গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা সে কোত্থেকে পাচ্ছে? পুরা দুনিয়ার মানুষ বসে একসাথে হয়ে ঠিক করছে এগুলো গণতান্ত্রিক মূল্যবোধ? পুরা দুনিয়ার মানুষ একসাথে বসে ঠিক করছে এগুলো মানবাধিকার আমরা সবাই মানছি? না, ওরা ঠিক করছে। সেটা সে আপনার উপর এনে চাপা দিচ্ছে। বরং তারা এটাও বলতেছে যে এই কাজগুলো করা উচিত, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়। এটা কি ধরনের যুক্তি? পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু এরকম আছে, তাই বাংলাদেশে এটা করা উচিত। এটা কি ধরনের যুক্তি? আপনি আমাকে প্রুফ করে দেখান যে জিনিসটা সঠিক। কাজেই এই বিষয়গুলো প্রত্যেকটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা সবাই মনে করি যে প্রত্যেকটা মানুষের ন্যূনতম কিছু অধিকার আছে, শুধু মানুষের না, প্রত্যেকটা মাখলুকের আছে হাক্কুল ইবাদ। কিন্তু এই অধিকার কে ঠিক করবে? আল্লাহ ঠিক করবেন। কিন্তু তারা কি বলে, তাদের জায়গায় কি অধিকার ঠিক করে? মানুষের খেয়াল খুশি। এবং তাদের অধিকারের আলোচনাটা কি? সমকামিতার অধিকার আছে, লিঙ্গ বদলের অধিকার আছে, ইউথেনেশিয়ার অধিকার আছে, আত্মহত্যা করার অধিকার আছে, ইসরায়েলের গণহত্যার অধিকার আছে, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। প্রত্যেকটাই আছে, তারা তাদের মতো করে ঠিক করে। তো এটা সর্বজনীন কিভাবে ভাই? সে তার নিজের কিছু অবস্থানকে আপনার উপর সর্বজনীন বলে চাপাই দিচ্ছে, আপনি তাকে প্রশ্ন করেন না কেন? এই বিষয়টা বুঝতে হবে। সে যখন বলে মানবাধিকার আছে, আমিও বলবো হ্যাঁ মানবাধিকার আছে। আমি মানবাধিকার নিব ইসলাম থেকে, তুমি মানবাধিকার নিচ্ছ পশ্চিম থেকে। আমারটা যদি বায়াসড হয়, তোমারটা নিউট্রাল কেন? রাইট? এই প্রশ্নটা আবার তাকে করতে পারতে হবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। আমি বলতে পারি প্রগতির নামে তোমরা এমন কিছু কাজকর্ম করছো যার কারণে তোমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমি চাই না। আধুনিকতার নামে তোমরা ভালো অনেক কাজ করছো, খারাপ অনেক কাজ করছো। আধুনিকতার নামে তোমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, যার কারণে এখন ক্লাইমেট ডিজাস্টার হচ্ছে, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। লিটারেলি যে জায়গাটায় আমরা থাকি তোমরা সেটা নষ্ট করে ফেলছো। তাহলে এটা পুরোপুরি ভালো কেমনে হয়? আমি মনে করি না এটা ভালো। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার ধর্মের ব্যাপারে সে যেমন প্রশ্ন বলতে পারে যে এটা তো তোমার বিশ্বাস, আমার বিশ্বাস না। তার অবস্থানের ব্যাপারে আপনি বলতে পারেন এটা তো তোমার মত, এটা তো আমার মত না, তুমি এটা কিসের ভিত্তিতে আমার উপর চাপাই দিচ্ছ? সো এই বিষয়টা বুঝতে হবে। আপনার অবস্থান যেমন বায়াসড, যদি আপনি বলেন বায়াসড, তার অবস্থানও আলটিমেটলি বায়াসড। সে যে কাজটা করছে সেটা হলো তার নিজের অবস্থান থেকে সে নিরপেক্ষ বলছে। মনে করেন আপনি সালিশ করবেন, সালিশের মধ্যে যে সালিশ হয় তার কিন্তু নিরপেক্ষ হইতে হয়, রাইট? কিন্তু সে যদি আসলে একটা পার্টি হয়, তার নিজের এখানে একটা স্বার্থ আছে, কিন্তু সে সবাইকে বুঝাইছে সে নিরপেক্ষ, তখন কিন্তু সে সালিশে জিতছে, সে যেটা চায় এটাই হয়। তো এই বিষয়টা বোঝা খুব জরুরি। পশ্চিমারা এবং সেকুলাররা এক্স্যাক্টলি এই কাজটাই করছে। তারা আপনার অবস্থানটাকে বলছে বায়াসড। তাদের যে বিশ্বাস, যেই বিশ্বাসের ভিত্তি হলো মানুষের খেয়াল খুশি, এটাকে তারা বলতেছে সর্বজনীন। এই কাজটা তারা করতেছে। সো যাই হোক, যদি আমরা শেষ করি, সেটা হলো আপনার একটা বিশ্বাস কাঠামো আছে, তার একটা বিশ্বাস কাঠামো আছে। আপনার বিশ্বাস কাঠামোর দিক থেকে আপনি এক ধরনের শিক্ষা চান, এক ধরনের সমাজ চান। তার বিশ্বাস কাঠামোর দিক থেকে সে এক ধরনের বিশ্বাস চায়, এক ধরনের সমাজ চায়, এবং দুটো মিলতেছে না, দুটার মধ্যে সংঘাতের মতো একটা অবস্থা। এখানে কোনো নিরপেক্ষ অবস্থান নাই। এটা ভুলেও মনে করবেন না যে সেকুলার অবস্থান নিরপেক্ষ অবস্থান। দুনিয়াতে কোনো নিরপেক্ষ অবস্থা হয় না। আপনি এটা, কেউ যদি এসে বলে আমি বেদের শাসন চান, আপনি বুঝেন এটা নিরপেক্ষ না। কেউ এসে বলে বাইবেলের শাসন চাই, আপনি বুঝেন নিরপেক্ষ না। ত্রিপিটকের শাসন চাই, নিরপেক্ষ না। কিন্তু কেউ এসে যখন বলে আমি XYZ মতবাদের শাসন চাই, তখন আপনি মনে করেন নিরপেক্ষ। এটা আমাদের ভুল। কোনো নিরপেক্ষ অবস্থা দুনিয়াতে নাই। প্রত্যেকটা অবস্থান, এটার পেছনে কোনো না কোনো বিশ্বাস থাকে। এটা দর্শনে অনেক পুরনো একটা আলাপ, এটার নাম হলো এপিস্টেমিক রিগ্রেস। এটাতে আর ঢুকতেছি না। নিরপেক্ষ কোনো অবস্থান নাই, এটা হয় না, সম্ভব না। এখন দেখেন, সমাজের একটা অংশ এটা চায়, একটা অংশ এটা চায়, এটা সমাধান কিভাবে হবে? আমরা যে সমাধানের কথা বলি কিভাবে হবে, এটা দুইটা ওয়ে আছে। একটা হলো ডায়ালগ, আলোচনা করা। সেকুলাররা আসলো, যারা ইসলামের পক্ষে তারা আসলো, আমরা বললাম যে সামগ্রিক কিছু স্বার্থ আছে সমাজের সামগ্রিক কিছু কল্যাণ আছে, এগুলোর দিকে তাকায় আসেন আমরা আলোচনা করি, আপোষ রফা করি। কিছু জায়গায় আপনি ছাড় দেন, কিছু জায়গায় আমি ছাড় দেই, কথার কথা। এরকম একটা সমাধান হতে পারে। কিন্তু আমার মতে এটা জীবনেও হবে না। কেন হবে না? কারণ সেকুলাররা এটা চায় না। তারা জমিদারি চায়, তারা একচ্ছত্র আধিপত্য চায়, এবং তারা যেহেতু শক্তিশালী এখন, তারা এটা করতে আগ্রহী না। তারা মনে করে যে সে আপনাকে পিছিয়ে ফেলতে পারবে, সে আপনাকে সরাই দিতে পারবে। এটা হলো একটা বিষয়। আর দুই নম্বর বিষয় হলো, আসলে তাদের সাথে শেয়ার্ড স্বার্থ আমাদের আছে কিনা, কোনো কল্যাণের ব্যাপারে, কোনো একটা ভবিষ্যতের ব্যাপারে আমরা একমত হতে পারতেছি কিনা, এটা নিয়েও আমি আসলে শিওর না। মানে তারা কি ধরনের বাংলাদেশ চায়, বা তারা এই ভূখণ্ডের জন্য কি ধরনের ভবিষ্যৎ চায়, আর আপনি কি ধরনের ভবিষ্যৎ চান, আমার মতে এই দুটো আসলে মেলে না। তো যদি না মেলে, তাহলে আপনি আপোষ করবেন কেমনে?
না মিললে আপনি ডায়ালগ করবেন কেমনে? আচ্ছা, আর যদি ডায়ালগ না হয় তাহলে অপশনটা কি? একটা অপশন বললাম ডায়ালগ, আরেকটা কি? একটা হলো ডমিনেশন, নিয়ন্ত্রণ করা, আধিপত্য করা। এবং এটাই এখন ওরা করতেছে। ওরা আমাদের উপর পিওর অ্যান্ড সিম্পল আধিপত্য করতেছে। কিভাবে করতেছে? রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে, কালচারাল হেজেমনির মাধ্যমে এবং ফোর্সের মাধ্যমে, লিটারাল শক্তি প্রয়োগের মাধ্যমে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। এবং এটা তারা পাইছে কিভাবে? কারণ ব্রিটিশদের রাষ্ট্রযন্ত্রটা তারা পাইছে। ব্রিটিশরা তো কি করছিল? আমাদেরকে মেরে কেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল, সেটাই তারা পেয়ে গেছে। পাশাপাশি তারা সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন বয়ান বানাইছে, প্রতিষ্ঠানগুলোর উপর তাদেরই নিয়ন্ত্রণ ছিল, সেটার মাধ্যমে সে এখন এই ব্যাপারগুলো কন্ট্রোল করতেছে, আধিপত্য করতেছে। কাজেই আপনি যদি এটাকে কাউন্টার করতে চান, এটি আসলে মূল কথা, আপনি যদি এটাকে কাউন্টার করতে চান, হ্যাঁ ঠিক আছে, সংস্কারের অনেক আলোচনা আমাদের করতে হবে, কারণ কোনো সমাধান একদিনে আসে না। বাট আপনি যদি আলটিমেটলি এটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনার খালি সংস্কার নিয়ে চিন্তা করলে হবে না, আপনারও বুঝতে হবে যে এটা সলিউশন হলো ওদেরকে ডমিনেট করা। এটা সলিউশন হলো সে আপনার উপর আধিপত্য কায়েম করছে। আপনি যদি দীর্ঘমেয়াদী সমাধান চান, আপনাকে এই জিনিসটা ভেঙে ফেলে আপনার হক আদায় করতে হবে। সেটা যে কোনো মিনসে আপনার জরুরি, সেটা আপনার সব করতে হবে। এটা কিভাবে হবে? মানে কেউ যখন আপনার হক দিতে চায় না, আপনি তার কাছ থেকে হক নিবেন, সে আপনার উপর চাপাই দিচ্ছে, আপনি সুন্দর করে বললেন, সে শুনল না, এখন আপনি কি করবেন বলেন? চলে যাবেন? আচ্ছা হক দরকার নেই আমার, কি করবেন? এটা হলো ডমিনেশন। এই জিনিসটা লাগবে। সো সে যদি না থামে, সে যদি না শোনে, তাহলে তাকে বাধ্য করতে হবে। সিম্পল, দুনিয়ার নিয়ম এটা। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বাট দুনিয়ার নিয়ম হলো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা কিভাবে করবেন? এখানে অবশ্যই সংস্কারের বিভিন্ন কাজের কথা আসবে, এখানে আদর্শিক লড়াইয়ের কথা আসবে, এখানে সামাজিক শক্তির কথা আসবে, সামাজিক আন্দোলনের কথা আসবে, জ্ঞান চর্চার বিকল্প ধারা তৈরি এটার কথা আসবে, শক্তির ব্যবহার এটার কথাও আসবে। এটা হলো প্লেন অ্যান্ড সিম্পল রিয়ালিটি। কারণ শিক্ষাটা শুধু কারণ তর্কটা শুধুমাত্র শিক্ষা নিয়ে না, তর্কটা শুধুমাত্র জ্ঞান নিয়ে না, এটার সাথে ক্ষমতার একটা প্রশ্ন জড়িত। ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র তত্ত্ব দিয়ে হয় না, ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র জ্ঞান চর্চা করে হয় না, ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র সংস্কারের মাধ্যমে হয় না। নলেজ ইজ পাওয়ার। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।